ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু রাজশাহী বোর্ড এসএসসি 2025 পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন সমাধান ক্লাসে। তো অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে রাজশাহী বোর্ডের ফিজিক্স সমাধান দেওয়ার জন্য, সেজন্য আমি খুবই শর্টকাটে সমাধানটা দিব। আর প্রশ্ন নিয়ে এত বেশি কথা বলবো না, হ্যাঁ, সংক্ষিপ্ত সময়ের মধ্যে সমাধান দেবো। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করবেন, এবং অবশ্যই এটা হচ্ছে আপনাদের যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ প্লাস মেসেঞ্জার গ্রুপ আছে এগুলোতে শেয়ার করে দেবেন। তো লেটস গেট স্টার্টেড। তো এক নম্বর প্রশ্ন আমাদেরকে স্মরণ বাড়ানোর সময় লেকচারটা দিয়েছে। আমাদের গতে বলছে চিত্রে ওসি পথে সমতরণ নির্দেশ করলে সি বিন্দুতে গাড়িটির ব্যাগ নির্ণয় করো। সি বিন্দুতে গাড়ির ব্যাগ নির্ণয় করার জন্য এখানে ওসি পথে সমতরণ এই কথাটা বলছে মূলত কি আমাদেরকে বিভ্রান্ত করার জন্য। এখানে স্মরণ বাড়ানোর সময় লেকচিত্র থেকে আমরা জানি ব্যাগ ইজ ইকুয়াল টু স্মরণের পার্থক্য বা সময়ের পার্থক্য। তাহলে স্মরণ হচ্ছে আমাদের ওসি পথে স্মরণ হচ্ছে আমাদের এই যে সি বিন্দুতে স্মরণ হচ্ছে 45 আর ওতে হচ্ছে 0। তাহলে 45 মাইনাস 0 বাই সি বিন্দুর সময় হচ্ছে 6 আর ও বিন্দুতে হচ্ছে 0। তাহলে 6 মাইনাস 0 আমরা পাবো হচ্ছে যে এসসি মাইনাস s0 বাই টি নট মাইনাস t0। তাহলে 45 মাইনাস 0 বাই 6 মানে 0, 45 বাই 6 এটা হচ্ছে 7.5 মিটার পার সেকেন্ড। এটা আমাদের একের কয়ের আনসার। একের ঘতে বলছে উদ্দীপকের তত্ত্বের আলোকে ত্বরণ বনাম সময় লিখিত একে বিশ্লেষণ করা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? ব্যাগ পাবো। এই যে সি বিন্দুতে আমরা অলরেডি ব্যাগ পেয়েছি হচ্ছে 7.5। আমরা যদি এখানে ডি বিন্দুতে ব্যাগ বের করি তাহলে আমরা হচ্ছে ডি বিন্দুতে ব্যাগ আমরা জানি কি স্মরণের পার্থক্য বাই সময় পার্থক্য। তাহলে ডি বিন্দুতে এখানে হচ্ছে 105 মাইনাস 45, ঠিক আছে, ভাগ এখানে হচ্ছে সময় হচ্ছে 10 মাইনাস 6। তাহলে আমরা পাবো হচ্ছে এখানে 15 মিটার পার সেকেন্ড। সেম ভাবে আমরা যদি এই যে ই বিন্দুতে ব্যাগ বের করি তাহলে আমরা পাবো হচ্ছে 133 মাইনাস 105 ভাগ 14 মাইনাস 10। তাহলে আমরা পাবো হচ্ছে এখানে 7.5। এখানে আমরা পাবো হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। অর্থাৎ ব্যাগ ভেহিকেল টু এই যে স্মরণের ব্যবধান বাই সময়ের ব্যবধান। তো এটা দিয়ে হচ্ছে আমরা ব্যাগ পাবো। ব্যাগ থেকে আমরা কি বের করবো? ত্বরণ বের করবো। তাহলে আমরা ওই ওসি পদ্ধতিতে ত্বরণ বের করি, আমরা ওসি বিন্দুতে ত্বরণ বের করি। তাহলে ওসি অংশে ত্বরণ হবে এ ওসি ইকুয়াল টু সি বিন্দুর ব্যাগ মাইনাস ও বিন্দুর ব্যাগ বাই সি বিন্দুর সময় বাই মাইনাস ও বিন্দুর সময়। তাহলে সি বিন্দুর এই যে ব্যাগ আমরা পেয়েছিলাম হচ্ছে 7.5 মিটার পার সেকেন্ড আর সি বিন্দুর সময় হচ্ছে 6, হ্যাঁ, আর ও বিন্দুর ব্যাগ হচ্ছে 0, ও বিন্দুর সময়ও 0। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 7.5 মাইনাস 0 বাই 6 মানে 0, অর্থাৎ 7.5 বাই 6 এটা হচ্ছে 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেভাবে সিডি প্রদত্তন হবে আমাদের ডি বিন্দুর ব্যাগ মাইনাস সি বিন্দুর ব্যাগ ভাগ ডি বিন্দুর সময় মাইনাস সি বিন্দুর সময়, ঠিক আছে। কারণ আমাদের সূত্র হচ্ছে এখানে এ ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1, এই সূত্র আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তাহলে এইভাবে কি করছি আমরা সবগুলো ত্বরণ বের করছি। তারপরে এখানে ত্বরণ সময় লিখতে করার জন্য আমরা আমাদের x কে কি দেব? সময় দেব, আর y কে ত্বরণ দেব। তো যেহেতু আমাদের প্রথম ত্বরণটা কি ওসি অংশের ত্বরণ হচ্ছে সময় হচ্ছে 6, তাহলে 0 থেকে 6 পর্যন্ত আমাদের উঠবে হচ্ছে 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার, যে 1.25। তারপরে হচ্ছে আমাদের এই যে 10 থেকে 6 থেকে 10 পর্যন্ত 1.875, তাহলে এটা হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত 1.875। আর এখানে ডিই যেটা হচ্ছে মাইনাস, যেহেতু মাইনাস তাহলে এটা হচ্ছে 100 কে নিচের দিকে হবে, তো কত? -2। তাহলে এটা হচ্ছে যে 10 থেকে 14 পর্যন্ত -2 দেওয়া আছে এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের একের আনসার। তো 2 নম্বরের জন্য আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে, একটা আনত তল বলছে দৃশ্যপট একে যে এসি তলের ঘর্ষণ সহগের মান দেওয়া আছে 0.25। তাহলে এখানে বলছে দৃশ্যপট একের আলোকে টি এর মান নির্ণয় করতে। দৃশ্যপট এক বলছে 2 কিলোওয়াট ক্ষমতার একটি তড়িৎ মোটরের কর্মদক্ষতা হচ্ছে 60%। তো মোটরটির দ্বারা টি সময়ে কোনো কাজ করতে শক্তির অপচয় 39,200 জুল হয়। কি হয়? অপচয় হয় 39,200 জুল। তো প্রথমত আমরা হচ্ছে এখানে আমরা জানি এটা ইকুয়াল টু পি আউটপুট বাই পি ইনপুট। আমরা জানি হচ্ছে এটা ইকুয়াল টু পি আউটপুট বাই পি ইনপুট। তো এটা অ্যাপ্লাই করা হচ্ছে আমরা পি আউটপুট বের করবো। কি বলবো? আমাদের কার্যকর ক্ষমতা বের করবো, ঠিক আছে। তো কার্যকর এই মোট ক্ষমতা থেকে পি ইনপুট মাইনাস পি আউটপুট দিলে হচ্ছে আমরা হচ্ছে অপচয়, যে ক্ষমতাটা অপচয় হয়েছে, অপচয় হওয়া ক্ষমতা, হ্যাঁ, এটা আমরা পাবো, অপচয় হওয়া ক্ষমতা পাবো। তো অপচয় হওয়া ক্ষমতা যদি পাই আমরা জানি পি ইকুয়াল টু, ঠিক আছে, ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? পিটি, অর্থাৎ আমাদের শক্তি যেটা দেওয়া আছে এখানে, হ্যাঁ, অপচয় শক্তি, এটা হবে এগুলো হবে আমাদের কি পিটি মানে অপচয় ক্ষমতা ইনটু টি। তাহলে আমরা এখান থেকে এই যে পিটা যদি অপচয় ক্ষমতা যেটা এটা দিয়ে, তো এখানে যদি আমরা কি করি অপচয় ক্ষমতাটা নিচে নিয়ে যাই তাহলে আমরা টি ইকুয়াল পাবো হচ্ছে ডাব্লিউ বাই
পি। তো এইভাবে হচ্ছে আমরা সময়টা বের করবো। আর এরপরে এসি তলের কোনো বস্তু রাখলে তা স্থির থাকবে নাকি গড়িয়ে যাবে। তাহলে এখানে এসি তলটা আমি যদি এরকম একটা আনত তল আঁকি, এরকম একটা আনত তল আঁকি, ঠিক আছে। তাহলে এইখানে এটা থিটা ডিগ্রি আছে। তো এখানে একটা বস্তু যদি রাখি তাহলে এই বস্তুর ওজনটা সরাসরি নিচে দিকে কাজ করবে। কি করবে? সরাসরি ওজনটা হচ্ছে mg, আমাদের জি হচ্ছে ভূমির দিকে কাজ করে, তাহলে নিচে দিকে কাজ করবে। তাহলে এটার যে এই ওজনটাকে যদি আমরা দুটো অংশে ভাগ করি তাহলে এটার এই যে তলের সমান্তরালে একটা আসবে, আর এইদিকে হচ্ছে এটার লম্ব বরাবর একটা আসবে। তাহলে যেহেতু এটা হচ্ছে কি আমাদের থিটা, তাহলে আমাদের এই অংশটা কি হবে? থিটা হবে। এই অংশটা থিটা হইলে, কারণ আমাদের যদি এখানে একটা লম্ব টানি, এই যে লম্ব টানি, তাহলে দেখা যাচ্ছে আমার এই যে এটা যদি এটা আর এইটা সমান্তরাল হয়, ঠিক আছে, এই আমাদের এই যে এই রেখাটা এর সমান্তরাল হলে আমরা এটা ট্রান্সফার করি, তাহলে এই অংশটা যদি এখানে বসাই তাহলে আমাদের এই কোণটা হবে আমাদের, এই যে এই কোণটা ঠিক থাকবে আমাদের, আর এই কোণটা হবে আমাদের এই কোণটা, ঠিক আছে। আর এই কোণটা কি হবে? তাহলে যদি আমরা জানি এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ এবং এই কোণটা হবে 90 মাইনাস থিটা। কি হবে? যদি আমরা এটা থিটা হয় তাহলে এটা হবে 90 মাইনাস থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা হয় তাহলে এটা কি হবে? থিটা হবে আর কি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এই নিচের দিকে এই যে তাহলে এটা যেহেতু থিটা, তাহলে আমরা যদি এখানে একটা উপাংশ নিই তাহলে এটা আসবে mg sin থিটা, mg cos থিটা আসবে, sin না cos থিটা, আর এইটা হবে mg sin থিটা। যদি বস্তুটা স্থির রাখতে হয় তাহলে আমাদের এই mg sin থিটা বলার কারণে বস্তুটা কিন্তু গড়িয়ে পড়বে। তাহলে এই যে এটাকে নালিফাই করার জন্য উপরের দিকে একটা সেম বল কাজ করতে হবে, সমান পরিমাণের বল। তাহলে mg sin থিটা ইজ ইকুয়াল টু আমাদের এই যে ঘর্ষণ বল যেটা F, এটা কাজ করতে হবে। আমরা জানি ঘর্ষণ বল কি, F ইকুয়াল টু মিউ কে ইন্টু আর, যেটা হচ্ছে এটার বস্তুর ওজন আর কি, যেটা হচ্ছে এই যে mg cos থিটা আছে, আর পরিবর্তে আমরা এখানে mg cos থিটা দিয়ে দেবো, তাহলে আমরা পাবো হচ্ছে মিউ mg cos থিটা। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে বস্তুটা কি হবে? স্থির থাকবে। তাহলে এইভাবে স্থির রেখে হচ্ছে আমরা কি করবো? প্রথমত এই মিউটা, এখানে একটা বস্তু স্থির থাকার জন্য মিউ কত এটা বের করবো। এই মিউ বের করে হচ্ছে এখানে যে মিউ দেওয়া আছে এটার সাথে কম্পেয়ার করবো, ঠিক আছে, ঘর্ষণ সহগের সাথে কম্পেয়ার করবো, ঠিক আছে। তাহলে আমরা যদি যাই 2 এর গতে, 2 এর গতে 2 এক হতে পাই মোটর প্রদত্ত ক্ষমতা, পি ইনপুট দেওয়া আছে, এটা কিলোওয়াট দেওয়া আছে, ওয়াট নিয়ে গেলাম 1000 গুণ করে, ক্ষমতা এটা গেল 60%, এটা পার্সেন্টে পেয়ে দিলাম 0.60, কার্যকর ক্ষমতা পি আউটপুট। তো আমরা জানি এটা গেল পি আউটপুট পি ইনপুট, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পি আউটপুট পাবো 1200 ওয়াট। তো অপচয় ক্ষমতা পি ইনপুট, পি গেল পি ইনপুট মানে পি আউটপুট, তাহলে হবে 1200 মাইনাস 2000 মাইনাস 1200, 800 ওয়াট। তো আবার অপচয় ক্ষমতা পি এগুলো আমরা জানি কি W/2 মানে অপচয় শক্তি বাই সময়। তাহলে আমরা এখানে অপচয় ক্ষমতা 800 ওয়াট, আর এখানে অপচয় শক্তি হচ্ছে 39200 জুল বাই সময়, যে টি যদি আমরা বাম পাশে নিয়ে উপরে যাবে, আর 800 দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে 49 সেকেন্ড, অর্থাৎ এখানে দৃশ্যপট 1 এর আলোকে টি এর মান হচ্ছে 49 সেকেন্ড। আর এখানে 2 নম্বর এই যে এসি তলে কোনো বস্তুর রাখলে সেটি স্থির থাকবে যদি ত্বরণ বস্তুর ঘর্ষণ বল ও তলের সমান্তরাল নিচের দিকে, এই যে mg sin থিটা নিচের দিকে যেটার জন্য এটা গড়িয়ে পড়বে, এটা ক্রিয়ারত বল দুটি সমান হয়, ঠিক আছে। তাহলে এখানে এটার ঘর্ষণ বলটা এবং এই বলটা সমান হইতে হবে, এবং আমাদের ঘর্ষণ বল অলওয়েজ কি হয়? বিপরীতমুখী। তাহলে এটা যদি নিচের দিকে কাজ করে তাহলে ঘর্ষণ বলটা এটার বিপরীত দিকে উপরের দিকে কাজ করবে। তো ধরি ঘর্ষণ গুণাঙ্ক আমরা মিউ এসি, হ্যাঁ, যেহেতু এসি তল, এসি মিউ এসি বের করবো আমরা। তো তলের সমান্তরালে নিচের দিকে ক্রিয়ারত বল এটা হচ্ছে F ইকুয়াল টু mg sin থিটা, আর ঘর্ষণ বল F কে ইকুয়াল টু মিউ n হচ্ছে আমাদের এই যে বস্তু ওজনে যেটা নিচে দিকে কাজ করতেছে, এই যে mg cos থিটা যেটা ওজনের অংশটা। তো তলের উপর বস্তু স্থির থাকলে mg sin থিটা গুলো কি হবে? মিউ mg cos থিটা। তাহলে এখান থেকে আমরা যে এই পাশের দুই পাশে mg কাটিয়ে দিব, তাহলে মিউ cos থিটা গুলো sin থিটা হবে। তাহলে মিউ s গুলো কি হবে? sin থিটা cos থিটা। আমরা জানি sin রেখা হচ্ছে tan থিটা, tan 15 ডিগ্রি মান হচ্ছে 0.268, অর্থাৎ এখানে আমাদের এই তলে বস্তুটা স্থির থাকার জন্য, যে কোনো বস্তুটা রাখলে স্থির থাকার জন্য আমাদের তলের ঘর্ষণ গুণাঙ্ক হওয়া দরকার হচ্ছে আমাদের 0.268, যেটা হচ্ছে 0.25 এর চেয়ে বেশি। তো এখানে যেহেতু 0.268 এসি তলের ঘর্ষণ সহগের মান যেটা হচ্ছে 0.25, এটার চেয়ে বেশি, তার মানে এসি তলে কোনো বস্তু রাখলে এটা কি গড়িয়ে পড়ে যাবে, হ্যাঁ। আর যদি এটা 0.268 থাকতো তাহলে কিন্তু পড়ে যেত না, স্থির থাকতো। তো এটা গেল আমার 2 এর ঘ। তারপর সে 3 নম্বরে বলছে আমাদের একটা দৃশ্যপট 1 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার অভিকর্ষ ত্বরণের সম্পন্ন স্থানে একটা বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে উপর কাটাপথে নিক্ষেপ করা হলো। আর 2 এ বলছে হচ্ছে একই প্রস্থ বিশিষ্ট 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি তার এ ও বি, তার দ্বয়ের প্রত্যেকটিতে দৈর্ঘ্য বরাবর 5 কেজি বরের বস্তু ঝুলিয়ে দিলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় যথাক্রমে 2 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। তো গত বছর দৃশ্যপট 1 এর বস্তুটিকে সর্বোচ্চ কত উচ্চতায়
উঠবে। আর ঘতে বলছে দৃশ্যপথ 2 এর তারদের মধ্যে কোনটি অধিকতর স্থিতিস্থাপক। তাহলে এই যে গয়ের জন্য আমরা জানি b স্কয়ার = e স্কয়ার মাইনাস 2gh প্রতি নিক্ষিপ্ত বস্তু হতে, তাহলে সর্বোচ্চ হচ্ছে ব্যাগ হবে 0। হ্যাঁ, দৃশ্যপথ 1 হতে পারে নিক্ষিপ্ত বস্তুর আদি ব্যাগ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড, অভিকর্ষ ত্বরণ = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ধরি বস্তুটি সর্বোচ্চ h উচ্চতায় উঠবে। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির ব্যাগ ইকুয়াল টু কি হবে 0 হবে। আমরা জানি b স্কয়ার = e স্কয়ার মাইনাস 2gh, যেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর শেয়ার ব্যাগ নির্ণয় করার সূত্র। বা 0 স্কয়ার = 20 স্কয়ার মাইনাস 2gh, তাহলে আমরা 2gh = পাবো 20 স্কয়ার। হ্যাঁ, যেহেতু এটা মাইনাস হচ্ছে গেলে প্লাস হয়ে যাবে। আমরা h বের করব, তাহলে h কি হবে 20 স্কয়ার বাই 2g, তাহলে 20 স্কয়ার হচ্ছে 400 আর 2g হচ্ছে 29.8। আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে 20.4012 মিটার, তাহলে অর্থাৎ বস্তুটা সর্বোচ্চ 20.4012 মিটার উচ্চতায় উঠবে। আর এখানে তাদের মধ্যে কোনটা অধিক স্থিতিস্থাপক, আমরা কি করবো তার দুইটার ইয়ং এর গুণাঙ্ক বের করবো। তাহলে যেই তারের ইয়ং এর গুণাঙ্ক বেশি হবে ওইটা হবে অধিক স্থিতিস্থাপক। আবার আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক y = হচ্ছে FL/L, ইয়ং এর গুণাঙ্ক y = হচ্ছে FL/A ডেল্টা L, ঠিক আছে। অথবা ইয়ং এর গুণাঙ্ক y = হচ্ছে পীড়ন বাই বিকৃতি, মানে বল বাই পীড়ন যে বল বাই ক্ষেত্রফল F/A ইনটু বিকৃতি হচ্ছে ডেল্টা L, মানে বলের মানে তোমার হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। তাহলে এটা যদি আমরা এখানে ফরম্যাটিং করি তাহলে এটা আসবে এই যে এলটা উপরে দিকে যাবে, এটা হচ্ছে আমাদের আদি দৈর্ঘ্য, আর এটা আসবে ডেল্টা এর সাথে। তো আমরা হচ্ছে এইভাবে লিখবো আর কি, লিখলে হচ্ছে এখানে আমরা দুইটার ক্ষেত্রেই আমরা ইয়ং এর গুণাঙ্ক y বের করবো, যার y বেশি হবে সেটা হবে বেশি স্থিতিস্থাপক, ঠিক আছে। তাহলে আমরা আসি দৃশ্যপথ 2 এর তারদের মধ্যে যার ইয়ং এর গুণাঙ্ক এর মান বেশি সেটি অধিক স্থিতিস্থাপক হবে। এখানে এ ও বি তার আদি দৈর্ঘ্য যখন L দেওয়া আছে সেম 100 সেন্টিমিটার, তাহলে আমরা মিটার নিব 1 মিটার হবে। এ ও বি এর প্রস্থের ক্ষেত্রফল বলছে সেম একই, তাহলে আমরা এটা ধরে নিচ্ছি a মিটার স্কয়ার। তো এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা L 2 সেন্টিমিটার দিয়েছিল, এটা মিটার নিব 0.02 মিটার 100 দ্বারা ভাগ করলে। হ্যাঁ, আর বি তারের দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা বি 3 সেন্টিমিটার, আমরা 100 দ্বারা ভাগ করব মিটার নিব, তাহলে 0.03 মিটার হবে। প্রদত্ত বল F = এটার বস্তুর এখানে যে বলটা ঝুলানো হয়েছিল ওই বলটা কি হবে এটার প্রযুক্ত বল। হ্যাঁ, এখানে এই যে 5 কেজি বল, তাহলে এটার ওজনটা তাহলে mg। হ্যাঁ, তাহলে F = mg = 5 × 9.49 নিউটন। তাহলে এ তারের ইয়ং এর গুণাঙ্ক এগুলো আমরা জানি FL/L, তাহলে F হচ্ছে আমাদের এই 49 আর L হচ্ছে 1 আর A হচ্ছে কত আমাদের A রাখবো, আর এই আমাদের ডেল্টা L হচ্ছে 0.002, যেহেতু আমাদের এ তার, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 2450/A নিউটন পার মিটার স্কয়ার। তাহলে বি তারের ইয়ং এর গুণাঙ্ক সেম y = FL/A LB, আর F হচ্ছে 49 আর L হচ্ছে 1 আর A হচ্ছে A আর B হচ্ছে 0.03। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 1633.33 ভাগ A নিউটন মিটার স্কয়ার। তো দুইটার ক্ষেত্রে A, তাহলে A যেহেতু দুটো সেম, তার মানে A এর জন্য মানের কোনো ভেরিয়েশন হবে না। আমরা যদি খেয়াল করি এখানে উপরের মানটা বেশি এখানে কম, তার মানে কি আমাদের A এর ইয়ং গুণাঙ্ক বেশি, B তারের কি ইয়ং গুণাঙ্ক কম। তাহলে যেহেতু A তারের ইয়ং গুণাঙ্ক বেশি, B তারটা কম, তার মানে A তারটা বেশি স্থিতিস্থাপক হবে, ঠিক আছে। যেহেতু YA = YB, তাই A তারটি অধিক স্থিতিস্থাপক। তারপরে আসি 4 নম্বরে এখানে কি দিছে, কোন স্থানে সকালে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস এবং শব্দের বেগ 338 মিটার পার সেকেন্ড। দুপুরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 33 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। দৃশ্যপট 2 বলছে একটা বরফের টুকরা আছে যেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভর হচ্ছে 50 গ্রাম, আর এই পাশে একটা তরল দেওয়া আছে যেটা তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস আর পানির ভর দেওয়া আছে 80 গ্রাম। হ্যাঁ, তাহলে এখানে আমার পাত্রের উপাদান আপেক্ষিক তাপ দেওয়া আছে 900 জুল পার কেজি পার কেলভিন, আর এখানে বরফের গলনের আপেক্ষিক তাপ দেওয়া আছে 336,340 জুল পার কেজি। তাহলে গত বছর দৃশ্যপটে একটা স্থান থেকে দুপুরের শব্দের ব্যাগ কত ছিল, তাহলে দুপুরের তাপ কিন্তু আমার তাপমাত্রা চেঞ্জ হয়েছিল, ঠিক আছে। তাহলে দৃশ্যপটে দেখাতে পারি সকালে তাপমাত্রা T = 10 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা কেলভিনে নেব, 273 যোগ করবো, তাহলে 283 হবে। বাতাস শব্দের ব্যাগ ছিল 338 মিটার পার সেকেন্ড। দুপুরের তাপমাত্রা T = 33, এটাকে আমরা কেলভিনে নেব, তাহলে 273 যোগ করবো আসবে 306 কেলভিন। তাহলে বাতাসের শব্দের ব্যাগ দুপুরে কত ছিল আমাদের, আমরা জানি B2/B = T2/T1, কারণ এখানে এটা আসছে আমাদের মূলত কি আমরা জানি B = বাতাস শব্দের B is proportional to √T, এই T হচ্ছে আমাদের তাপমাত্রা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা মডিফাই করে এই সূত্রটা নিয়ে আসছি। তাহলে এখানে আমাদের B2/B √T2/T1, তাহলে আমরা মানগুলো বসাইলে আমরা পাবো হচ্ছে B2 = এই B1 টাইপের গেলে গুণ হয়ে যাবে B1 × √T2/T1, তাহলে B1 হচ্ছে 338 আর ইনটু B2 হচ্ছে আমাদের T2 হচ্ছে আমাদের 306 আর T1 হচ্ছে 283। ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 351.447 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের দুপুরের বাতাস শব্দের বেগ। তারপরে হচ্ছে এখানে হ্যাঁ
দৃশ্যপট 2 বস্তু বি বস্তুকে পি পাত্রে তরলে ফেলা হলে বি এর সম্পূর্ণ অংশে গলবে কিনা, তাহলে বি বস্তুটা এখানে ফেলা হলে সম্পূর্ণ অংশে গলবে কিনা। তাহলে আমরা ধরে নেব যে এই যে আমাদের এখানে পি পাত্রে যে পানি আছে ওই পানিটা x কেজি বরফ গলাতে পারে। তাহলে এখানে পি পাত্রের তাপমাত্রা আছে কত 28 ডিগ্রি সেলসিয়াস। যদি এটা তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে এটার কতটুকু তাপ সে বর্জন করবে। হ্যাঁ, এমএস ডেল্টাটা দিয়ে সেটা বের করবো। তাহলে এক্স পরিমাণ বরফকে গলাতে প্রয়োজনীয় তাপ হবে mLF। হ্যাঁ, মানে XLF মানে বরফের ভর ইন্টু বরফের আপেক্ষিক গলন। হ্যাঁ, মানে বরফ গলনের আপেক্ষিক সূর্য তাপ দুইটা গুণ হবে। তাহলে আমরা আসি, তাহলে এই দুটো কম্পেয়ার করলে আমরা এখান থেকে এক্স এর মান পাবো। যদি এক্স এর মান এবং এই বরফের পরিমাণ সমান হয় তাহলে সম্পূর্ণ গলাতে পারবে, না হলে এক্স এর মান যদি এই বরফের টুকরার চেয়ে কম হয় তাহলে গলাতে পারবে না। তাহলে এখানে দেওয়া আছে পি পাত্রের তরলের ভর এমপি 80 গ্রাম, এটা আমরা কেজি নিয়ে গেছি, 1000 ভাগ করছি, তো 0.08 কেজি। পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে SW, আমরা জানি 4200 দেওয়া নাই, এটা 4200 জুল পার কেজি। তরলের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। তো তরলটি তার সম্পূর্ণ তাপমাত্রা বরফ গলানোর কাজে ব্যবহার করলে তার তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তো তরল কর্তৃক সর্বোচ্চ বর্ধিত তাপ হবে Q1 হলে আমরা জানি Q = ms ডেল্টা এটা। হ্যাঁ, তাহলে m হচ্ছে আমাদের তরলের ভর আর s হচ্ছে তরলের আপেক্ষিক তাপ, আর ডেল্টা টি তাপমাত্রা পরিবর্তন। তাপমাত্রা পরিবর্তন তো 28 থেকে 0 আসছে, তার মানে তাপমাত্রা পরিবর্তন 28 ডিগ্রি 28 আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমরা m বসাইলাম, s বসাইলাম, আর এটা গুণ করলে হয় 9408 জুল। তো দড়ি তরলটি সর্বোচ্চ x কেজি বরফ গলাতে পারবে। হ্যাঁ, তাহলে x কেজি বরফে এর গৃহীত তাপ Q2 হলে আমরা Q2 এগুলো হবে XLF, mLF হয়, মানে ভর ইন্টু গলনের সূত্র তাপ, যেটা গুণ করলে আমরা পাবো হচ্ছে 336,000 x জুল। তাহলে প্রশ্ন মতে এই যেহেতু সম্পূর্ণ গলবে কিনা বলছে বা কতটুকু গলাতে পারবে, আমরা এই সম্পূর্ণ তাপটা দিয়ে এখানে কতটুকু বরফ গলবে আমরা এটা বের করবো। তাহলে প্রশ্ন মতে এটা সমান কি, এটা হবে ক্যালোরিমিটার মূলত অনুসারে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তাহলে গৃহীত তাপ হচ্ছে আমাদের Q2 আর বর্জিত তাপ Q1। তাহলে Q2 এর মান বসালাম আমরা, x এগুলো পাবো হচ্ছে এখানে 28 গ্রাম, যেটা হচ্ছে আমাদের এই যে আমাদের বরফ টুকরা ছিল কত 50 গ্রাম, কিন্তু আমাদের এটা এই পানি সম্পূর্ণ 28 গ্রাম পানি, মানে 28 গ্রাম বরফকে গলাতে পারবে। তার মানে কি এখানে আমাদের বি টুকরাটা সবটা গলানো সম্ভব হবে না। হ্যাঁ, তো পি পাত্রের তরল সর্বোচ্চ 28 গ্রাম বরফকে গলাতে পারবে। তো বি বস্তুকে পি পাত্রের তরলে ফেলা হলে বি এর সম্পূর্ণ অংশ গলবে না, শুধুমাত্র 28 গ্রাম গলবে এবং বাকি অংশ অর্থাৎ 22 গ্রাম বরফ অবশিষ্ট থেকে যাবে। এখন এটা এভাবে না করে আমি কি করতে পারতাম, আমি বরফ এই 50 গ্রাম বরফ গলাতে কতটুকু তাপ লাগে সেটা বের করতে পারতাম। সেটা বের করে আমি হচ্ছে এই যে এখানে এই তাপমাত্রার সাথে কম্পেয়ার করলে বলতে পারতাম। হ্যাঁ, তারপর 5 নম্বরের ক্ষেত্রে এখানে দেওয়া আছে একটা কপি কলার অঙ্ক। হ্যাঁ, কি দেওয়া আছে এখানে কপি কলার। আমরা যদি এটা একটু বুঝে নিই তাহলে প্রথমত এখানে 3টা বর আছে। হ্যাঁ, প্রথমত এই যে এখানে এ বর আছে একটা, এখানে বি বর আছে একটা, আর এখানে উপরে একটা কি আছে সি বর। হ্যাঁ, এটা 6 কেজি, এটা 4 কেজি, এটা 1 কেজি। এটা সাম্যাবস্থায় আছে, যদি এটা বরগুলো ছেড়ে দেওয়া হয় তাহলে এই বর যেহেতু বেশি তাহলে এই সুতাটা কি আসবে এখান থেকে এইদিকে চলে আসবে, কি আসবে এইদিকে চলে আসবে। এখানে একটা কপিকল আছে এবং এখানে একটা কপিকল আছে, ঠিক আছে। তাহলে এটা কি এই যে এ এর ত্বরণ যা বি এর সি এর ত্বরণ যা তা বি এর ত্বরণে কি তা হবে, মানে এটা একটা কি ধ্রুব ত্বরণে, এটা কি একটা ধ্রুব ত্বরণে হচ্ছে এইদিকে চলে আসবে, নিচের দিকে পড়বে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নেব এই ত্বরণটা হচ্ছে কি এ। আমরা যদি খেয়াল করি এখানে এই যে এই পয়েন্টে যদি খেয়াল করি, এই পয়েন্ট হচ্ছে কি আমার এই যে 6 কেজি বরটা হচ্ছে নিচের দিকে কাজ করবে, এর ওজনটা W1 নিচের দিকে কাজ করবে, ঠিক আছে। আর এই ওজনের বিপরীতে আমার সুতার টানটা কাজ করবে, সুতার টানটা কি হবে এটার উপর দিকে, তাহলে আমরা ধরবো T1 কাজ করে। আর এখানে হচ্ছে কি একটা আমাদের ঝুলন বিন্দু, তো আমরা জানি সুতার টান অলওয়েজ কি ঝুলন বিন্দু দিয়ে কাজ করে, এটা মনে রাখবা, সুতার টান অলওয়েজ ঝুলন বিন্দু দিকে কাজ করে। তাহলে এই টিটা তখন এখানে আসবে, এখানে আসলে আবার এটা আবার দিক পরিবর্তন করে ফেলবে, তাহলে এটা হবে এদিকে T1। সেমভাবে এই পাশেও কি এই বি বস্তুর ওজন W2 নিচের দিকে কাজ করবে, তাহলে সুতার টান টি উপর দিকে কাজ করবে, তাহলে এটা হবে T2। সেমভাবে এটা এখানে দিক পরিবর্তন করবে, এটা হয়ে যাবে T2। আর এখানে যেহেতু আমাদের এম এই যে এম যে এই যে এখানে সি ভরটা আছে, এটা কিন্তু এটার উপর আছে, তাহলে এটার ভরটা কিন্তু খাড়া নিচের দিকে কাজ করবে, খাড়া নিচের দিকে কাজ করবে। এটার ভরের কোনো হাত থাকবে না আমার সুতা এদিক সেদিক হওয়ার কাছে। সুতা এদিক সেদিক হবে শুধুমাত্র আমরা বি এবং এ বস্তুর ভরের কারণে বা ওজনের কারণে। এই ওজনটা জাস্ট নিচের দিকে পড়বে, তো তাহলে এটা 100 উপর কি এটার কোনো উপাংশ থাকবে না, ঠিক আছে। আবার এখানে কিন্তু কি আমাদের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া নেই, বা এটা একটা কি মসৃণ তল অর্থাৎ ঘর্ষণবিহীন তল, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা যদি এই যে এখানে এটার ক্ষেত্রে আমরা এখানে গড় বল বের করি, কি করি গড় বল, এই যে
সামেশন এফ ইকুয়াল টু কি হবে এম এ, তাহলে এম ওয়ান এ বস্তুর ভর ইন্টু গড় ত্বরণ এ। তাহলে সামেশন এফ মানে হচ্ছে কি এখানে লব্ধি বলটা কি, এখানে লব্ধি বলটা হচ্ছে আমাদের এখানে যেহেতু এটা নিচের দিকে পড়ে যাবে, তার মানে এখানে আমাদের এই যে এ এর বলটা বেশি হবে। তাহলে এখানে এফ এর পরিবর্তে আমরা লিখব কি এম এ ইন্টু এটা হচ্ছে ওজন হচ্ছে কত জি, এটার ওজনটা বেশি হবে মাইনাস এই সুতার টান টি ওয়ান এগুলো আমরা পাবো হচ্ছে এম এ এম ওয়ান এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এম এ ইন্টু জি মাইনাস এম ওয়ান মানে এম ওয়ান ইন্টু এ ইকুয়াল টু টি ওয়ান। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ দেবো। সেমভাবে এই পাশে আমরা এই যে বি এর জন্য কি করব, তাহলে বি এর ক্ষেত্রে কিন্তু এটা উপর দিকে উঠতেছে, তার মানে এখানে সুতার টানটা বেশি আর ওজনটা কম। তাহলে এক্ষেত্রে এটার জন্য লব্ধি বল ডেল এফ ইজ ইকুয়াল টু এম টু ইন্টু এ হবে। তাহলে এই ডেল এফ এর পরিবর্তে আমরা দিব কি এখানে সুতার টান বেশি, তাহলে টি টু মাইনাস এম টু জি, এটার ওজনটা বল কম হবে ইকুয়াল টু হবে এম টু এ। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে টি টু ইকুয়াল টু এম টু জি প্লাস এম টু এ, এটা 2 নাম্বার দিব। আর এখানে আমাদের যে 1 কেজি ভরের যেটা আছে এটার মধ্যে আমাদের এটা কি আমাদের সুতা টানার জন্য হচ্ছে ডান দিকে যাবে। তাহলে সুতা টান এটার উপর লব্ধি বলটা কি হবে এই যে টি ওয়ান মাইনাস টি টু। তাহলে এটার জন্য হচ্ছে আমাদের এই যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু টি ওয়ান মাইনাস সামেশন অফ এফ ইকুয়াল টু এম এন না, তাহলে এম থ্রি ইন্টু এ, তাহলে এটা হবে আমাদের টি ওয়ান মাইনাস টি টু ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম থ্রি এ। তাহলে এখানে টি ওয়ান টি টু মানে আমরা 1 এবং 2 নং থেকে বসাই দেবো, তাহলে আমরা ক্যালকুলেশন করলে এর মানটা পেয়ে যাবো। ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের গত বছর দৃশ্যপট এ ও বি যন্ত্রে কোনটি অধিকতর সূক্ষ্ম, আমরা দুইটার কি ন্যূনাঙ্ক বের করবো, অর্থাৎ বার্নিয়ার দুটো বের করবো আর এটা হচ্ছে আমরা লঘিষ্ঠকরণ বের করবো, যেটা ছোট হবে ওইটা আমাদের অধিকতর সূক্ষ্ম দৈর্ঘ্য মাপা যাবে। তাহলে 5 নং প্রশ্ন উত্তর গ, তো দড়িয়া বস্তুর গড় ত্বরণ হচ্ছে এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এ মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে এদিকে পড়বে। তাহলে এখানে এ বস্তুর জন্য এই যে এ বস্তুর জন্য গড় লব্ধি বল এফ ইকুয়াল টু, তাহলে এ বস্তুর ওয়েট নিচে দিকে কাজ করবে আর সুতা টানটা উপর দিকে, তাহলে এটা টি ওয়ান হলে এটাও টি ওয়ান হবে। তাহলে আমরা এফ এর পরিবর্তে কি ডাব্লিউ ওয়ান মাইনাস টি ওয়ান ইকুয়াল টু এম ওয়ান এ। তাহলে এ বস্তু বড় হচ্ছে এম ওয়ান, তাহলে এম ওয়ান এই ডাব্লিউ ওয়ান হচ্ছে এম ওয়ান জি জি মাইনাস টি, আমরা এখানে সাজালে পাবো হচ্ছে এই যে টিটা এর পাশে নিয়ে যাবো, তাহলে এটা এর পাশে মাইনাস হয়ে যাবে। বি এর জন্য সেম, তাহলে এক্ষেত্রে বি এর জন্য সুতা টান বেশি হবে, এটা উপর দিকে উঠতেছে, তাহলে লব্ধি বল এগুলো টু হবে কি এম টু এ, তাহলে টি টু মাইনাস ডাব্লিউ টু এগুলো টু এম টু এ, তাহলে টি টু এগুলো হবে এম টু জি, ডাব্লিউ টু হচ্ছে এম টু জি মাইনাস এগুলো টু এম টু এ। তাহলে আমরা এখান থেকে টি টু এগুলো পাবো কি এম টু জি প্লাস এম টু এ। আর সি বস্তুর জন্য লব্ধি বল এফ ইকুয়াল টু এম থ্রি এ, তাহলে এই যে এফ ইকুয়াল টু এটার জন্য হবে কি এই টি ওয়ানটা বেশি টি টুটা কম, তাহলে টি ওয়ান মাইনাস টি টু ইকুয়াল টু এম থ্রি এ। তাহলে টি ওয়ান টি টু মান আমরা এখানে বসিয়ে দিলে আমরা পাবো হচ্ছে এটা ক্যালকুলেশন করলে আমরা এ ইকুয়াল টু পাবো হচ্ছে 1.782 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ঘরের জন্য দেওয়া আছে এ বস্তুর বাইনারি স্কেলের বাক সংখ্যা n ইকুয়াল টু 20, মূল স্কেলের প্রতিটি এক বাইরের দৈর্ঘ্য s ইকুয়াল টু 1 মিলিমিটার, তাহলে আমরা জানি বাইনারি b ইকুয়াল টু s বাই n, আমরা পাবো হচ্ছে 0.05। এখানে মিটার না, এটা ভুল হয়েছে, এটা মিলিমিটার হবে, কি হবে এটা হবে মিলিমিটার। আবার বি এর বৃত্তাকার স্কেলের মোট পাক সংখ্যা 100 এবং পিচ 1, তো লঘিষ্ঠকরণ এলসি ইকুয়াল হবে পিচ বাই বৃত্তাকার পাক সংখ্যা, যেটা হবে 0.01 মিলিমিটার। তো আমরা দুইটার দিকে খেয়াল করি, ন্যূনাঙ্গর দিকে এটা হচ্ছে 0.05 মিলিমিটার মাপতে পারে আর এটা হচ্ছে 0.01 মিলিমিটার মাপতে পারে। যেহেতু এই মানটা ছোট, তার মানে কি আমাদের যে স্ক্রুগজটা আছে স্ক্রুগজে বেশি সূক্ষ্মভাবে মাপা যায়, অধিকতর সূক্ষ্ম মাপা যায়। এখানে এলসি ইজ লেস দেন ভিসি, তাই বিজন দুটি অধিকতর সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপে সহায়ক। তারপরে 6 নম্বরে কি দেওয়া আছে আমাদের, এই যে 6 নম্বরে দেওয়া আছে এখানে বায়ুর মাধ্যমে এবং পানির মাধ্যম, বায়ুর মাধ্যমে পজিশন হবে এটা 1 এবং পানির মাধ্যমে 1.2 এখানে বায়ুর মাধ্যমে আপতন কোটি টিটা 40 এবং এখানে পজিশন কোণ আরেক কত আমরা এগুলো লিখে নিলাম। তো আমরা জানি এটা 1 sin থিটা 1, একটা সূত্র জানি হচ্ছে পজিশন হচ্ছে ইটা 1 sin থিটা 1 ইজ ইকুয়াল টু ইটা 2 sin থিটা 2। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ইটা 1 ধরছি ইটা এ আর sin থিটা 1 ধরছি sin থিটা আই, সেমভাবে ইটা 2 ধরছি ইটা ডাব্লিউ আর sin থিটা 2 ধরছি sin থিটা হচ্ছে আমাদের এই যে আর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করছি, তাহলে sin থিটা আর ইকুয়াল টু কি হবে আমাদের sin থিটা এ sin ইটা এ sin থিটা আই বাই ইটা এ, ঠিক আছে।
এটা বাই সাইন থিটা, তাহলে সাইন থিটা এখানে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে সাইন থিটা আর গেলো 0.483, তাহলে আর এক্স থিটা আর গেলে হবে সাইন ইনভার্স, এটা দিলে আমরা পাবো হচ্ছে 28.90 ডিগ্রি প্রায়। হ্যাঁ, এটা আমাদের এই যে আর কোণের মান। তারপরে দৃশ্যপট 2-এ এ বিকে এফ এর যতই কাছে আনা হবে প্রতিবিম্ব ততই কি দূরে সরে যাবে। তো আমরা খেয়াল করি এখানে আমরা 3টা চিত্র আঁকবো। তাহলে প্রথমত যে অবস্থানে এ বি ছিল বক্রতা কেন্দ্রে, এখানে রেখে আমরা যদি চিত্র আঁকি, আমরা হচ্ছে বস্তুর অবস্থান কি সেম অবস্থান হবে, তাহলে বিম্বের অবস্থান হবে বক্রতা কেন্দ্রে, আকৃতি লক্ষ্যবস্তু সমান হবে এবং প্রকৃতি বাস্তব উল্টো হবে। আর 2 নম্বর কি করছি আমরা, এই এফ এবং সি এর মাধ্যমে জানছি, তাহলে সেক্ষেত্রে আমরা বিম্বটা কি হবে, এই যে বিম্বের অবস্থান বক্রতা কেন্দ্রের বাইরে, আকৃতি বিবর্তিত, প্রকৃতি বাস্তব উল্টো, মানে কি বিম্বটা দূরে সরে যাচ্ছে, বস্তুর কাছে আসছে, বিম্ব দূরে সরে গেছে, সেক্ষেত্রে এখানে হচ্ছে বিম্বটার আকার কিন্তু বড় হচ্ছে। আর যদি আমরা এফ এ নিয়ে আসি, একদম এফ এ, সেক্ষেত্রে বিম্বের অবস্থানটা কি হবে, অসীমে অনেক দূরে সরে যাবে, আর আকৃতি হবে অত্যন্ত বিপরীত, অনেক বড়, আর প্রকৃতি বাস্তব উল্টো, অবাস্তব সোজা, এটা প্রকৃতির দরকার নেই অবশ্য। তাহলে এ বিকে যতই আমরা এই যে রশ্মি চিত্র এই ডিসিশন থেকে বলতে পারি, এ বিকে যতই এফ এর দিকে সরিয়ে আনা হয়, প্রতিবিম্ব ততই কি দূরে সরে যায় ও বিম্ব বিবর্তিত হয়। ঠিক আছে, এইগুলো এটার আনসার। এটাকে এই চিত্রগুলো একটু ব্যাখ্যা করে দিলে ভালো হয়। তারপরে আসছি 7 নম্বরে। 7 নম্বরে বলছে যে দৃশ্যপট একে একটি দাতাব গোলক আছে যার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, আর দৃশ্যপট 2 একটা আমাদের বর্তনী দেওয়া আছে, এখানে বর্তনীতে এ বি সি ডি বিন্দু আছে, তাহলে এটা একটা পথ, এটা একটা পথ, তাহলে এখানে আমরা R1 R2 কি আছে শ্রেণীতে আছে, এই দুটো তুলনা হবে কত 20 এর 10 30, আর এখানে R3 R4 শ্রেণীতে আছে, এটা তুলনা হবে 8 এর সাথে 15 হবে। হ্যাঁ, তো দৃশ্যপট এক হতে পাই দাতবগুলোকে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 8 সেন্টিমিটার, যেটা হচ্ছে 0.08 মিটার, আমরা মিটার নিয়ে যাবো। আর কে এর মান আমরা জানি হচ্ছে প্লাঙ্কের কি বলে কুলম্ব কে ইকুয়াল টু 9 নিউটন মিটার স্কয়ার আর কুলম্ব স্কয়ার। সেক্ষেত্রে গুলোকে দ্বার কত সি হলে আমরা জানি সি ইকুয়াল টু আর বাই কে, এখানে মান বসাইলে আমরা পাবো হচ্ছে 8.89 ইন্টু 10⁻⁻12 ফ্যারাডে। অনেকে আবার এটা 4 পাই এপসিলন আর সূত্র দিয়ে করে, তো এই ক্ষেত্রে ওই সূত্রটা হবে, কারণ এপসিলনের মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻12, ওইটার মানটা সেম আসবে। ঠিক আছে, তারপরে ঘয়ের ক্ষেত্রে বলছে এ বর্তনীটি এ বিসি পথে ব্যয়িত বিদ্যুৎ শক্তি এ ডিসি পথে ব্যয়িত বিদ্যুৎ শক্তি সমান হবে কিনা। আমরা যদি খেয়াল করি দৃশ্যপট 1 2 হতে R1 R2 এর মানগুলো দেওয়া আছে, আমরা R1 এবং R2 কিসে আছে, R1 এবং R2 শ্রেণীতে আছে, এদের তুলনা দুইটা যোগ করতে হবে 30 পাবো। সেম ভাবে R3 R4 শ্রেণীতে আছে, এদের তুলনা আমরা বের করবো, কি হবে, এটা হবে তোমার 15। হ্যাঁ, দুটো যোগ করলে 15 হবে। তো সেক্ষেত্রে এখানে আমরা হচ্ছে এই পথে ব্যয়িত শক্তি কত আমরা জানি হচ্ছে P ইকুয়াল টু বিআই, ক্ষমতা P ইকুয়াল টু বিআই অথবা আই স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার বাই আর। তো আমাদের যেহেতু এখানে আমাদের ভোল্টেজ দুই পাশের ভোল্টেজ সেম দেওয়া আছে, আমরা এই বি স্কোয়ার বাই আর সূত্র অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তাহলে পি আমাদের বের করতে বসছে শক্তি, আমরা পি আমরা জানি পি ইকুয়াল টু শক্তি বাই টি, মানে ডাব্লিউ বাই টি, শক্তি বাই টি বা কৃতকাজ বাই টি, তাহলে ডাব্লিউ কি হবে পিটি। তাহলে এই ক্ষেত্রে আমরা এই ক্ষমতাকে বা পি স্কোয়ার বাই আর কে টি দ্বারা গুণ করলে আমরা কি শক্তি পেয়ে যাব। ক্লিয়ার, তাহলে আমরা কি করবো, এভাবে এ বিসি পথে শক্তি বের করবো এবং এ ডিসি পথে দুই পথে শক্তি বের করবো। তাহলে আমরা এখানে এই যে এখানে বের করার পরে হচ্ছে এ ও সি বিন্দু বিবর্তিত দেওয়া আছে এত 220 ভোল্ট, আর বর্তনীতে তড়িৎ প্রবাহের সময় টি হচ্ছে 10 সেকেন্ড দেওয়া ছিল, এখানে পি ইকুয়াল টু বি স্কয়ার বাই আর, তাহলে পি ইকুয়াল টু বি স্কয়ার বাই আর ইনটু টি আমরা বের করছি। তো এবিসি পথে ব্যয়িত শক্তি হচ্ছে বি স্কয়ার বাই আর এস, হচ্ছে আমাদের এবিসি পথে যে রোধ আছে এদের তুল্য রোধ, হ্যাঁ, বাই আর এস ইন্টু টি হচ্ছে সময়। এটা আমরা যদি ক্যালকুলেশন করি আমরা হচ্ছে এই যে এটা 16,133.33 জুল। হ্যাঁ, আর যদি আমরা এডিসি পথে বের করি তাহলে বি স্কয়ার বাই আর এস টু, যেটা হচ্ছে এডিসি পথের তুল্য রোধ। হ্যাঁ, এডিসি পথে এই যে রোধগুলো তুল্য রোধ ইন্টু টি, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 32,266.67 জুল। তো আমরা দেখতেছি যে এডিসি পথে আমাদের শক্তি বেশি লাগতেছে আর এবিসি পথে শক্তি কম লাগতেছে, তাহলে যেহেতু ই টু ইজ গ্রেটার দেন ইউ1, কাজেই এবিসি ও এডিসি পথে ব্যয়িত শক্তি সমান হবে না। তারপরে 8 নম্বরে গ হচ্ছে এটা একটা ডায়োড দেওয়া আছে, ডায়োড হচ্ছে কি আমাদের আর এসি প্রবাহকে ডিসি প্রবাহ, মানে একমুখী প্রবাহে বা হিসেবে প্রবাহকারক হিসেবে কাজ করে, এটা যে কোনো বইয়ে পাওয়া যাবে। তারপরে ঘরে বসে স্থিত 2 এর ট্রান্সফরমার দিয়ে 3.3 কিলোওয়াট চাহিদার একটি টাওয়ারের বিদ্যুৎ সংযোগ দিয়ে সম্ভব কিনা। তো আমরা প্রথমত কি করবো, ঘতে আমরা ট্রান্সফরমার ক্ষমতা বের করবো। ট্রান্সফরমার ক্ষমতা এবং আমার যন্ত্রের ক্ষমতা যদি সেম হয়, এখানে এই টাওয়ারের ক্ষমতা যদি সেম হয় তাহলে এটা সম্ভব। তো এখানে দেওয়া আছে আমাদের আইপি 0.6 অ্যাম্পিয়ার, মানে প্রাইমারি কয়েলের হচ্ছে আমাদের প্রবাহ, প্রাইমারি কয়েলের পাক সংখ্যা দেওয়া আছে, সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা দেওয়া আছে, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ দেওয়া আছে, আমরা সেকেন্ডারি কয়েলের কি বের করবো, সেকেন্ডারি কয়েলের হচ্ছে আমরা আই বের করবো। হ্যাঁ, তাহলে মুখ্য কুণ্ডলীর প্রবাহ আইপি, পাক সংখ্যা
গণকুণ্ডলীর পাক সংখ্যা, গণকুণ্ডলীর বিভব, এটা আমরা জানি IS বাই IB ইকুয়াল টু NP বাই NS। তাহলে এখান থেকে আমরা গণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ করছি, IS বের করছি, যেটা আসছে 15 এম্পিয়ার। তাহলে ট্রান্সফর্মার ক্ষমতা P ইকুয়াল টু মানে BI, হ্যাঁ, বা EI। তাহলে ES IS বসাই দিলে আমরা গণকুণ্ডলীর ক্ষমতা পাইছিল তো 3300 ওয়াট, যেটা হচ্ছে 3.3 কিলোওয়াট। তো আমাদের এখানে যে টাওয়ারের চাহিদা, এটা 3.3 কিলোওয়াট। যেহেতু টাওয়ারের চাহিদা এবং আমার ট্রান্সফর্মার ক্ষমতা দুটো সেম, তার মানে কি এখানে সংযোগ দেওয়া সম্ভব হবে। হ্যাঁ, ট্রান্সফর্মার ক্ষমতা ও টাওয়ারের চাহিদা পরিমাণ একই, অর্থাৎ 3.3 কিলোওয়াট। তাই টাওয়ারে বিদ্যুৎ সংযোগ দিতে চাইলে তা যুক্তিযুক্ত হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং।